হরিদ্বার যেতে হয় ডুন এক্সপ্রেসে। লখনৌ থেকে সন্ধ্যায় গাড়ি ছাড়ে আর হরিদ্বার পৌঁছায় 4:30টায়। লখনৌ আসার আগে বাবা যখন হরিদ্বার যাবার কথা বলেছিলেন তখন আমার খুব মজা লেগেছিল, কারণ পুরী ছাড়া আমি কোনো তীর্থস্থান দেখিনি। কিন্তু লখনৌতে এসে আংটির ব্যাপারটা ঘটে যাওয়ায় আর সে রহস্যের এখনও কোনো সমাধান না হওয়ায় আমার এখন আর লখনৌ ছেড়ে যেতে খুব বেশি ইচ্ছা করছিল না। কিন্তু ফেলুদার দেখলাম উৎসাহের কোনো অভাব নেই। ও বলল, হরিদ্বার, ঋষিকেশ আর লক্ষ্মণঝুলা এই 3টে জায়গা পরপর দেখবি কেমন ইন্টারেস্টিং লাগে, কারণ 3 জায়গার গঙ্গা দেখবি 3 রকম। যত উত্তরে যাবি তত দেখবি নদীর ফোর্স বেড়ে যাচ্ছে, আর ফাইনালি লক্ষ্মণঝুলায় গিয়ে দেখবি একেবারে উত্তাল পাহাড়ে নদী, তোড়ের শব্দে প্রায় কথাই শোনা যায় না। আমি বললাম, তোমার এসব দেখা আছে বুঝি? সেই যেবার ক্রিকেট খেলতে এলাম সেবারই দেখে গেছি। ধীরু কাকা অবশ্যই আমাদের সঙ্গে যেতে পারলেন না, তবে উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের সকলকে স্টেশনে নিয়ে এলেন। কামরাতে মালপত্র রাখতে না রাখতে আরেকজন ভদ্রলোক এসে পড়লেন। তিনি হচ্ছেন ডক্টর শ্রীবাস্তব। আমি ভাবলাম উনিও বুঝি ধীরু কাকার মতো সি অফ করতে এসেছেন, কিন্তু তারপর দেখলাম কুলির মাথা থেকে সুটকেস নামাচ্ছেন। আমাদের সকলেরই অবাক ভাব দেখে শ্রীবাস্তব হেসে বললেন, ধীরুবাবুকে বলেছিলাম যেন আপনাদের না বলেন, উনি জানতেন আমি যাব আপনাদের সঙ্গে। কেমন সারপ্রাইজ দিলাম বলেন তো? বাবা দেখলাম খুশি হয়ে বললেন, খুব ভালো হলো, আমি ভাবতে পারিনি আপনি আসতে পারবেন, তা না হলে আমি নিজেই আপনাকে বলতাম। শ্রীবাস্তব বেঞ্চির একটা কোণ ঝেড়ে সেখানে বসে বললেন, সত্যি জানেন কি, কদিন বড্ড ওয়ারিড আছি। আমাকে বাইরে থেকে দেখে বোঝা যায় না, পেয়াইলালের দেওয়া জিনিসটা এইভাবে গেল ভাবলে বড় খারাপ লাগে। শহর ছেড়ে 2 দিনের জন্য আপনাদের সঙ্গে ঘুরে আসতে পারলে খানিকটা শান্তি পাবো। 5 মিনিটের মধ্যে বনবিহারীবাবুও এসে পড়লেন। তার মালপত্র যেন একজনের পক্ষে একটু বেশি মনে হলো। ভদ্রলোক হাসি মুখে নমস্কার করে বললেন, এইবার রগত দেখবেন। পবিত্রানন্দ স্বামী চলেছেন এ গাড়িতে, তার ভক্তরা তাকে বিদায় দিতে এসেছেন, ভক্তির বহরটা দেখবেন এবার। সত্যি কিছুক্ষণ পরে অনেক লোকজন ফুলের মালা-টালা নিয়ে একজন মোটা মতো গেরুয়া পরা লম্বা চুলওয়ালা সন্ন্যাসী এসে আমাদের পাশের ফার্স্ট ক্লাস গাড়িটায় উঠলেন। ওর সঙ্গে আরও 4-5 জন গেরুয়া পরা লোক উঠল, আর কিছু গেরুয়া পরা আর অনেক এমনি পোশাক পরা লোক কামরার সামনে ভিড় করে দাঁড়ালো। বুঝলাম এরাই সব ভক্তের দল। গাড়ি ছাড়তে আর 5 মিনিট দেরি, তাই আমরা সব উঠে পড়েছি। ধীরু কাকা কেবল জানলার বাইরে থেকে বাবার সঙ্গে কথা বলছেন। এমন সময় একজন গেরুয়া পরা লোক হঠাৎ ধীরু কাকার দিকে হাসি হাসি মুখ করে হাত বাড়িয়ে এগিয়ে এলেন। ধীরেন না, চিনতে পারছো? ধীরু কাকা কিছুক্ষণ হতভম্বের মতো চেয়ে থেকে হঠাৎ অম্বিকা নাকি বলে এগিয়ে গিয়ে ভদ্রলোককে প্রায় জড়িয়েই ধরলেন। বাপরে বাপ, তোমার আবার এই সব পোশাক কেন? ধীরু কাকা তখন ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, অম্বিকা হলো আমার স্কুলের সহপাঠী, প্রায় 15 বছর পরে দেখা। গার্ড হুইসেল দিয়েছে। ঘ্যা চ করে গাড়ির ছাড়ার শব্দ হবার সঙ্গে সঙ্গে আমরা সকলেই শুনতে পেলাম অম্বিকাবাবু ধীরু কাকাকে বলছেন, আরে সেদিন বিকেলে তোমার বাড়ি গিয়ে প্রায় আধ ঘন্টা বসে রইলাম, তুমি ছিলে না। তোমার বেয়ারা তোমাকে সে কথা বলেনি? ধীরু কাকা কী উত্তর দিলেন সেটা আর শোনা গেল না, কারণ গাড়ি তখন ছেড়ে দিয়েছে। আমি অবাক হয়ে প্রথমে ফেলুদা, তারপর বাবার দিকে চাইলাম। ফেলুদার কপালে দারুণ ভ্রুকুটি। বাবা বললেন, ভেরি স্ট্রেঞ্জ। বনবিহারীবাবু বললেন, ওই ভদ্রলোককে কি আপনার আংটিচোর বলে সাসপেক্ট করেছিলেন? বাবা বললেন, সে প্রশ্ন অবশ্যই আর ওঠে না, কিন্তু আংটিটা তাহলে গেল কোথায়, কে নিল? ট্রেনটা ঘটং ঘটং করে লখনৌ স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরোলো। স্টেশনের মাথার গম্বুজগুলো ভারী সুন্দর দেখতে, কিন্তু এখন আর ওসব যেন চোখেই পড়ছিল না। মাথার মধ্যে সব যেন কীরকম গণ্ডগোল হয়ে যাচ্ছিল। ফেলুদা নিশ্চয়ই মনে মনে খুব অপ্রস্তুত বোধ করছে। ও তো সেই সন্ন্যাসীর খোঁজ নিতে নিতে একেবারে লখনৌ স্টেশন অবধি পৌঁছে গিয়েছিল,
কিন্তু তাহলে স্টেশনের সেই অ্যাটাচি কেচওয়ালা সন্ন্যাসীকে? আজকে যাকে দেখলাম সে তো আর ছদ্মবেশধারী সন্ন্যাসী নয়, একেবারে সত্যিকার সন্ন্যাসী। সে কি তাহলে আরেকজন লোক? আর সেও কি ধীরু কাকার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল? আর সেটার কারণ কি ওই আংটি, না অন্য কিছু? আর ফেলুদার গায়ে খুব হুঁশিয়ার লেখা কাগজ কে ছুঁড়ে মেরেছিল, আর কেন? ফেলুদার মাথাতে কি এখন এইসব প্রশ্নই ঘুরছে, না সে অন্য কিছু ভাবছে? ওর দিকে চেয়ে দেখি ও সেই গ্রিক অক্ষরে হিজিবিজি লেখা খাতাটা বার করে খুব মন দিয়ে পড়ছে, আর মাঝে মাঝে কলম দিয়ে আরও কী সব জানি লিখছে। বনবিহারীবাবু হঠাৎ একটা প্রশ্ন করল, আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, পিয়াইলাল মারা যাবার আগে আপনিই বোধহয় শেষ তাকে দেখেছিলেন, তাই না? শ্রীবাস্তব একটা থলি থেকে কমলালেবু বার করে সকলকে একটা একটা করে দিতে দিতে বললেন, আমি ছিলাম, ওনার বিধবা বোন ছিলেন, ওনার বেয়ারা ছিল, আর একজন চাকর ছিল। বনবিহারীবাবু একটু গম্ভীর হয়ে বললেন, ওর অ্যাটাকটা হবার পর আপনাকে খবর দিয়ে আনানো হয়? আজ্ঞে হ্যাঁ। আপনি কি হার্টের চিকিৎসা করেন? হাড়ের চিকিৎসা করলে হার্টের যে করা যায় না এমন তো নয় বনবিহারীবাবু। আর ওর ডাক্তার গ্রাহাম শহরে ছিলেন না, তাই আমাকে ডেকেছিলেন। কে ডেকেছিল? ওর বেয়ারা। বেয়ারা? বনবিহারীবাবু ভ্রু কপালে তুলে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, প্রীতম সিং, অনেক দিনের লোক, খুব বুদ্ধিমান, বিশ্বস্ত এবং কাজের লোক। বনবিহারীবাবু মুখ থেকে পাইপ নামিয়ে কমলালেবুর একটা কোয়া মুখে পুরে দিয়ে বললেন, আপনি বলেছেন পিয়াইলাল আংটিটা দিয়েছেন প্রথম অ্যাটাকের পর, আর দ্বিতীয় অ্যাটাকের পর আপনাকে ডাকা হয়, আর সেই অ্যাটাকেই তার মৃত্যু হয়? আজ্ঞে হ্যাঁ। আংটিটা দেবার সময় ঘরে কেউ ছিল কি? তা কী করে থাকবে বনবিহারীবাবু? এসব কাজ কি আর বাইরের লোকের সামনে কেউ করে? বিশেষ করে পিয়াইলাল কীরকম লোক ছিল তা তো আপনি জানেন। ঢাক বাজিয়ে নোবেল কাজ করার লোক তিনি একেবারেই ছিলেন না। ওনার কত সিক্রেট চ্যারিটি আছে তা জানেন? লাখ লাখ টাকা হাসপাতালে, অনাথ আশ্রমে দান করছেন, অথচ কোনো কাগজে তার বিষয়ে কখনো কিছু বেরোয়নি। শ্রীবাস্তব বনবিহারীবাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনি কি আমার কথা অবিশ্বাস করছেন? বনবিহারীবাবু বললেন, আসলে ব্যাপারটা কি জানেন, ওই আংটিটা দেওয়ার ঘটনা অন্তত একজন সাক্ষী রাখলে আপনি বুদ্ধিমানের কাজ করতেন। এমন একটা মূল্যবান জিনিস হাত বদল হলো, অথচ কেউ জানতে পারল না। শ্রীবাস্তব এটুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ হো হো করে হেসে বললেন, বা বনবিহারীবাবু বাহ, আমি পিয়াইলালের আংটি চুরি করলাম, আমি ধীরেনবাবুর কাছে সেটা রাখলাম, আবার আমি সেটা ধীরেনবাবুর বাড়ি থেকে চুরি করলাম। ওয়ান্ডারফুল। বনবিহারীবাবু তার মুখের ভাব একটুও না বদলিয়ে বললেন, আপনি বুদ্ধিমানের মতোই কাজ করেছেন। আমি হলেও তাই করতাম, কারণ আপনার বাড়িতে ডাকাত পড়াতে আপনি সত্যিই ভয় পেয়েছিলেন, তাই আংটিটা ধীরুবাবুর কাছে রাখতে দিয়েছিলেন। তারপর ধীরুবাবু আলমারি থেকে সরিয়ে সেটা আবার নিজের কাছে রেখে ভাবছেন, এইবার ডাকাতের হাত থেকে রেহাই পাওয়া গেল। কি বলো ফেলু মাস্টার? আমার গোয়েন্দাগিরিটা কি নেহাত উড়িয়ে দেবার মতো? ফেলুদা তার খাতা বন্ধ করে কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ডাক্তার শ্রীবাস্তব যে মহাবীরকে প্রায় দুরারোগ্য ব্যারাম থেকে বাঁচিয়ে তুলেছিলেন, তার কি কোনো সাক্ষীর অভাব আছে? বনবিহারীবাবু বললেন, না, তা হয়তো নেই। ফেলুদা বলল, আমি বিশ্বাস করি আংটির দাম যত লাখ টাকাই হোক না কেন, একটি ছেলের জীবনের মূল্যের চেয়ে তার মূল্য বেশি নয়। শ্রীবাস্তব যদি আংটি চুরি করে থাকেন তাহলে তার অপরাধ নিশ্চয়ই আছে, কিন্তু এখন যারা ওর আংটির পেছনে লেগেছে তাদের অপরাধ আরও অনেক বেশি, কারণ তারা একেবারে খাঁটি চোর এবং খুব ডেঞ্জারেস জাতের চোর। বুঝেছি। বনবিহারীবাবুর গলার স্বর গম্ভীর। তাহলে তুমি বিশ্বাস করো না যে শ্রীবাস্তবের কাছে এখনও আংটি আছে? না, করি না। আমার কাছে তার প্রমাণ আছে। কামরার সকলেই চুপ। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। বনবিহারীবাবু কিছুক্ষণ ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন, কী প্রমাণ আছে তা জিজ্ঞেস করতে পারি? জিজ্ঞেস নিশ্চয়ই করতে পারেন, কিন্তু উত্তর এখন পাবেন না, তার সময় এখনও আসেনি। আমি ফেলুদাকে এরকম জোরের সঙ্গে কথা বলতে এর আগে কখনো শুনিনি। বনবিহারীবাবু আবার ঠাট্টার সুরে বললেন, আমি বেঁচে থাকতে সে উত্তর পাবো তো? ফেলুদা বলল, আশা তো করছি। একটা স্পাইয়ের রহস্য আছে, সেটা সমাধান হলেই পাবেন। স্পাই? বনবিহারীবাবু অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন। কি স্পাই?
শ্রীবাস্তব বললেন, ফেলুবাবু বোধহয় পিয়াইলালের লাস্ট ওয়ার্ডস এর কথা বলছেন। মারা যাবার আগে দুবার স্পাই কথাটা বলেছিলেন। বনবিহারীবাবুর ভ্রুকুটি আরও বেড়ে গেল। আশ্চর্য! লখনৌ শহরে স্পাই! তারপর কিছুক্ষণ পাইপটা হাতে নিয়ে চুপ করে কামরার মেঝের দিকে চেয়ে বললেন, হতে পারে। আমার একবার একটা সন্দেহ হয়েছিল বটে। কি সন্দেহ? না, কিছু না। আই অ্যাম বি রং। বুঝলাম বনবিহারীবাবু আর এ বিষয়ে কিছু বলতে চান না। আর এমনিতেই হরদেই স্টেশন এসে পড়াতে কথা বন্ধই হয়ে গেল। একটু চা হলে মন্দ হয় না বলে ফেলুদা প্ল্যাটফর্মে নেমে পড়ল। আমিও নামলাম, কারণ ট্রেন স্টেশনে থামলেই গাড়ির ভেতর বসে থাকতে আমার ইচ্ছা করে না। আমরা নামতেই আরেকজন গেরুয়া পরা দাড়িওয়ালা লোক কোত্থেকে জানিয়ে এসে আমাদের গাড়িতে উঠে পড়ল। বনবিহারীবাবু ব্যস্ত হয়ে বললেন, কামরা রিজার্ভড, জায়গা নেই। জায়গা নেই তাতে গেরুয়াধারী ইংরেজিতে বলল, বেরিলি পর্যন্ত যেতে দিন দয়া করে, তারপর আমি অন্য গাড়িতে চলে যাব। রাতে আপনাদের বিরক্ত করব না। অগত্যা বনবিহারীবাবু তাকে উঠতে দিলেন। ফেলুদা বলল, সন্ন্যাসীদের জ্বালায় দেখছি আর পারা গেল না। এই চাওয়ালা দৌড়ে এগিয়ে এলো। তুই খাবি? কেন খাবো না? অন্যদের জিজ্ঞেস করাতে ওরা বললেন যে খাবেন না। গরম চায়ের ভার কোনো রকমে এ হাত ও হাত করতে করতে ফেলুদাকে বললাম, শ্রীবাস্তব চোর হলে কিন্তু খুব খারাপ হবে। ফেলুদা এই সাংঘাতিক গরম চায়ে চুমুক দিয়ে বলল, কেন? কারণ ওকে আমার বেশ ভালো লাগে আর মনে হয় খুব ভালো মানুষ। বোকাচন্দ্র, তুই যে ডিটেকটিভ বই পড়িসনি, পড়লে জানতে পারতিস যে লোকটাকে সবচেয়ে নিরীহ বলে মনে হয় সেই শেষ পর্যন্ত অপরাধী প্রমাণ হয়। এ ঘটনা তো আর ডিটেকটিভ বইয়ের ঘটনা নয়। তাতে কি হলো? বাস্তব জীবনের ঘটনা থেকেই তো লেখকরা আইডিয়া পান। আমার ভারী রাগ হলো। বললাম, তাহলে শ্রীবাস্তব যখন প্রথম দিন আমাদের বাড়িতে এসে গল্প করছিল, তখন বাইরে থেকে কে ওকে ওয়াচ করছিল আর চারমিনার খাচ্ছিল? সে হয়তো ডাকাত দলের লোক। তাহলে তুমি বলছো শ্রীবাস্তবও খারাপ লোক আর ডাকাতরাও খারাপ লোক? তাহলে তো সকলেই খারাপ লোক, কারণ গণেশ গুহ বলেছিল বনবিহারীবাবুও লোক ভালো নয়। ফেলুদা উত্তরের বদলে চায়ের ভারে একটা বড় চুমুক দিতেই কোত্থেকে জানি একটা দলা পাকানো কাগজ ঠাই করে এসে ওর কপালে লেগে রিবাউন্ড হয়ে ভারের মধ্যে পড়ল। একছো বলে কাগজটা ভার থেকে তুলে নিয়ে ফেলুদা প্ল্যাটফর্মের ভিড়ের দিকে চাইতেই গার্ডের হুইসেল শোনা গেল। এখন আর কারোর সন্ধানে ছোটাছুটি করার কোনো উপায় নেই। কম্পার্টমেন্টে ওঠার আগে কাগজটা খুলে একবার নিচে দেখে তারপর আমাকে দেখিয়ে ফেলুদা সেটাকে আবার দলা পাকিয়ে প্ল্যাটফর্মের পাশ দিয়ে একেবারে ট্রেনের চাকার ধারে ফেলে দিল। কাগজে লেখা ছিল, খুব হুঁশিয়ার। আর দেখে বুঝলাম এবারও সেই পানের রস দিয়ে লেখা। বাদশাহী আংটির রহস্যজনক আর রোমাঞ্চকর ব্যাপারটা আমরা মোটেই লখনৌ শহরে ছেড়ে আসিনি, সেটা আমাদের সঙ্গে সঙ্গেই চলছে। সন্ধ্যা হয়ে এসেছে। কামরার বাতিগুলো এইমাত্র জ্বলেছে। ট্রেন ছুটে চলেছে বেরিলির দিকে। কামরায় সব শুদ্ধ 7 জন লোক। আমি আর ফেলুদা একটা বেঞ্চিতে, একটায় বাবা আর শ্রীবাস্তব, আর তৃতীয়টায় বনবিহারীবাবু আর সেই সন্ন্যাসী। বাবাদের ওপরের বাঙ্কে বনবিহারীবাবুর একটা কাঠের প্যাকিং কেস আর একটা বড় ট্রাঙ্ক রয়েছে। আমাদের ওপরের বাঙ্কে একটা লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। লখনৌ স্টেশনে গাড়িতে উঠে অবধি তাকে এই ঘুমন্ত আর চাদর মুড়ি অবস্থাতেই দেখেছি। তার পায়ের ডগা দুটো শুধু বেরিয়ে আছে, ওপরের দিকে চাইলেই দেখা যায়। বনবিহারীবাবু বেঞ্চির ওপর পা তুলে বাবু হয়ে বসে পাইপ টানছেন। শ্রীবাস্তব গীতাঞ্জলি পড়ছেন। আর বাবাকে দেখলাম মনে হয় ওর ঘুম পেয়েছে। মাঝে মাঝে চোখ রগড়িয়ে টান হয়ে বসছেন। সন্ন্যাসীর যেন আমাদের কোনো ব্যাপারেই কোনো ইন্টারেস্ট নেই। সে একমনে একটা হিন্দি খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। ফেলুদা জানলার বাইরে চেয়ে গাড়ির তালে তালে একটা গান ধরেছে। সেটা আবার হিন্দি গান। তার প্রথম 2 লাইন হচ্ছে, জব ছোড় চলে লখনৌ নগরী তব হাল আদম পর ক্যা গুজরি। বাকিটা ফেলুদা হু হু করে গাইছে। বুঝলাম ওই 2 লাইন ছাড়া আরও কথা জানা নেই। বনবিহারীবাবু হঠাৎ বললেন, ওয়াজিদ আলী শাহর গান তুমি জানলে কী করে?
ফেলুদা বলল, আমার এক জ্যাঠামশাই গাইতেন, খুব ভালো ঢুংরি গাইয়েছিলেন। বনবিহারীবাবু পাইপে টান দিয়ে জানলার বাইরে সন্ধ্যার লাল আকাশের দিকে চেয়ে বললেন, আশ্চর্য নবাব ছিলেন ওয়াজিদ আলী। গান গাইতেন পাখির মতো, গান রচনাও করতেন। ভারতবর্ষের প্রথম অপেরা লিখেছিলেন একেবারে বিলেতি ঢঙে। কিন্তু যুদ্ধ করতে জানতেন না এক ফোঁটাও। শেষ বয়সটা কাটে কলকাতার মেটেবুরুজে। এখন যেখানে সব কলকাতার মুসলমান দর্জিগুলো থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, তখনকার বিখ্যাত ধনী রাজেন মল্লিকের সঙ্গে একজোট কলকাতার প্রথম চিড়িয়াখানা পরিকল্পনা করেন ওয়াজিদ আলী শাহ। কথা শেষ করে বনবিহারীবাবু দাঁড়িয়ে উঠে বাঙ্কে রাখা ট্রাঙ্কটা খুলে তার ভেতর থেকে একটা ছোট গ্রামোফোনের মতো বাক্স বার করে বেঞ্চির ওপর রেখে বললেন, এবার আমার প্রিয় কিছু গান শোনাই। এটা হচ্ছে আমার টেপ রেকর্ডার, ব্যাটারিতে চলে। এই বলে বাক্সটার ঢাকনা খুলে হারমোনিয়ামের মতো পদার মতো দেখতে একটা সাদা জিনিস টিপতেই বুঝতেই পারলাম কি একটা জিনিস জানি চলতে আরম্ভ করলো। বনবিহারীবাবু বললেন, এই গান যদি সত্যি করে উপভোগ করতে হয় তাহলে জানলা দিয়ে বাইরের দিকে দেখতে দেখতে শোনো। আমি বাইরের দিকে চেয়ে আবছা আলোতে দেখলাম বিরাট গাছওয়ালা ঘন অন্ধকার জঙ্গল ছুটে চলেছে ট্রেনের উল্টো দিকে। সেই জঙ্গল থেকেই যেন শোনা যাচ্ছে বনবিড়ালের কর্কশ চিৎকার। বনবিহারীবাবু বললেন, ভলিউম ইচ্ছে করেই বাড়ায়নি, যাতে মনে হয় চিৎকারটা দূর থেকে আসে। তারপর শুনলাম হায়নার হাসি। সে এক অদ্ভুত ব্যাপার। ট্রেনে করে জঙ্গলের পাশ দিয়ে ছুটে চলেছি আর সারা জঙ্গল থেকে হায়নার হাসির শব্দ হচ্ছে। বনবিহারীবাবু বললেন, এর পরের শব্দটা আরেকটু কমানো উচিত, কারণ ওটা শোনা যায় খুব আস্তেই। তবে গাড়ির শব্দের জন্য আমি ওটা একটু বাড়িয়ে শোনাচ্ছি। আমার বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করতে লাগলো। সন্ন্যাসীর দিকে চেয়ে দেখি তিনি অবাক হয়ে শুনছেন। বনবিহারীবাবু বললেন, র্যাটাল স্নেক। আওয়াজটা শুনলে যদিও ভয় করে, কিন্তু আসলে ওরা নিজের অস্তিত্বটা জানিয়ে দেবার জন্যই শব্দটা করে, যাতে অন্য কোনো প্রাণী অজান্তে ওদের মারিয়ে না ফেলে। বাবা বললেন, তাহলে ওরা এমনিতেই মানুষ অ্যাটাক করে না? জঙ্গলে টঙ্গলে এমনিতে করে না। সে আমাদের দিশি বিষাক্ত সাপেরাই বা কটা অ্যাটাক করে বলুন? তবে কোণঠাসা হয়ে গেলে করে বই কি। যেমন ধরুন, একটা ছোট্ট ঘরের মধ্যে আপনার সঙ্গে যদি সাপটাকে বন্দি করে রাখা যায়, তাহলে কি আর করবে না? নিশ্চয়ই করবে। আর এদের আরেকটা আশ্চর্য ক্ষমতা কি জানেন তো? ইনফ্রারেড রশ্মি এদের চোখে ধরা পড়ে, অর্থাৎ এরা অন্ধকারে স্পষ্ট দেখতে পায়। তারপর রেকর্ডার বন্ধ করে দিয়ে বনবিহারীবাবু বললেন, দুঃখের বিষয়, আমার বাকি যে কটি প্রাণী আছে, বিছে আর মাকড়সা, তারা দুটি মৌন। এবার যদি অজগরটা পাই তাহলে তার ফুসফুসানি নিশ্চয়ই রেকর্ড করে রাখবো। বাবা বললেন, ভয় ভয় করছিল কিন্তু শব্দগুলো শুনে। বনবিহারীবাবু বললেন, তা তো বটেই, কিন্তু আমার কাছে এ শব্দ সঙ্গীতের চেয়ে মধুর। বাইরে যখন যাই জানোয়ারগুলোকে তো তখন নিয়ে যেতে পারি না, তাই এই শব্দগুলোকেই নিয়ে যাই সঙ্গে করে। বেইলেতে আমাদের ডিনার দিল, আর সন্ন্যাসী ভদ্রলোক নেমে গেলেন। ফেলুদা এক প্লেট খাবার পরে আমার প্লেট থেকে মুরগির ঠ্যাং তুলে নিয়ে বলল, ব্রেনের কাজটা যখন বেশি চলে তখন মুরগি জিনিসটা খুব হেল্প করে। আর আমি বুঝি ব্রেনের কাজ করছি না? তোরটা কাজ নয়, খেলা। তোমার এত কাজ করে কি ফলটা হচ্ছে শুনি? ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে শুধু আমি যাতে শুনতে পাই এমনভাবে বলল, পিয়ারিলাল কোন স্পাইয়ের কথা বলেছিল সেটার একটা আন্দাজ পেয়েছি। এইটুকু বলে ফেলুদা একেবারে চুপ মেরে গেল। গাড়ি বেরিলি ছেড়েছে। বাবা বললেন, ভোর 4টেয় উঠতে হবে, তোরা সব এবার শুয়ে পড়। বেঞ্চির অর্ধেকটা আমি নিয়ে বাকি অর্ধেকটা ফেলুদাকে ছেড়ে দিলাম। বনবিহারীবাবু বললেন, উনি ঘুমোবেন না? তবে আপনারা নিশ্চিন্তে ঘুমান, আমি হরিদ্বার আসার আগে আপনাদের তুলে দেব। বাবা আর শ্রীবাস্তব ওদের বেঞ্চিটায় ভাগাভাগি করে শুয়ে পড়লেন। বনবিহারীবাবু দেখলাম বাতিগুলো নিভিয়ে দিলেন। ঘরের ভেতরটা অন্ধকার হতেই বুঝতে পারলাম বাইরে চাঁদের আলো রয়েছে। শুধু তাই নয়, আমি যেখানে শুয়ে আছি সেখান থেকে চাঁদটা দেখা যাচ্ছে। বোধহয় পূর্ণিমার আগের দিনের চাঁদ, আর সেটা
আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে ছুটে চলেছে। চাঁদ দেখতে দেখতে আমার মন কেন জানি বলল যে হরিদ্বারে শুধু তীর্থ দর্শনই হবে না, আরও কিছু ঘটতে পারে। কিংবা এও হতে পারে আমার মন চাইছে হরিদ্বারে কিছু ঘটুক, শুধু গঙ্গা আর গঙ্গার ঘাট আর মন্দির দেখলেই যেন ওখানে যাওয়াটা সার্থক হবে না। আচ্ছা, ট্রেনের এত দোলানি আর এত শব্দের মধ্যে কি করে ঘুম এসে যায়? কলকাতায় আমার বাড়ির পাশে যদি এরকম ঘটাং ঘটাং শব্দ হতো আর আমার খাটটাকে এভাবে দোলানো হতো বা ঝাঁকুনি দেওয়া হতো, তাহলে কি আমার ঘুম আসতো? ফেলুদাকে কথাটা জিজ্ঞেস করাতেও বলল, এরকম শব্দ যদি অনেকক্ষণ ধরে হয় তাহলে মানুষের কান তাতে অভ্যস্ত হয়ে যায়, তখন আর শব্দটা ডিস্টার্ব করে না, আর ঝাঁকুনিটা তো ঘুমকে হেল্পই করে। খোকাদের দোল দিয়ে ঘুম পাড়ানো দেখিসনি? বরং শব্দ আর দোলানি যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলেই ঘুম ভেঙে যাওয়ার চান্স থাকে। তুই লক্ষ্য করে দেখিস, অনেক সময় স্টেশনে গাড়ি থামলেই ঘুম ভেঙে যায়। ঘুমে যখন প্রায় চোখ বুজে এসেছে তখন একবার মনে হলো বাঙ্কের ওপর থেকে লোকটি চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল সে যেন উঠে বাঙ্ক থেকে নেমে একবার ঘরের মধ্যে ঘোরাফেরা করলো। তারপর একবার যেন আর একটা হাসি শুনতে পেলাম, সেটা মানুষও হতে পারে আবার হায়নাও হতে পারে। তারপর দেখলাম আমি ভুলভুলাইয়ার ভেতর পথ হারিয়ে পাগলের মতো ছোটাছুটি করছি, আর যতবারই একটা মোড় ঘুরছি ততবারই একটা প্রকাণ্ড মাকড়সা আমার পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রকাণ্ড দুটো জ্বলজ্বলে সবুজ চোখ দিয়ে আমাকে দেখছে। একবার একটা মাকড়সা হঠাৎ আমার দিকে এগিয়ে এসে তার একটা প্রকাণ্ড কালো লোমে ঢাকা পা আমার কাঁধের ওপর রাখতেই আমার ঘুম আর স্বপ্ন একসঙ্গে ভেঙে গেল। আর দেখলাম ফেলুদা আমার কাঁধে হাত রেখে ঠেলা দিয়ে বলছে, ওই তোপসে ওঠ, হরিদ্বার এসে গেছে। পান্ডা চাই বাবু, পান্ডা। বাবুর নামটা কি? নিবাস কোথায়? এই যে বাবু, এদিকে। কোন ধর্মশালায় উঠেছেন বাবু? বাবা, দক্ষেশ্বর দর্শন হবে তো বাবু? প্ল্যাটফর্মে নামতে না নামতেই পান্ডারা যে এভাবে চারিদিক থেকে ঝেঁকে ধরবে সেটা ভাবতে পারিনি। ফেলুদা অবশ্যই আগেই বলেছিল যে এরকম হয়, আর এই সব পান্ডাদের কাছে নাকি প্রকাণ্ড মোটা মোটা সব খাতা থাকে, তাতে নাকি আমাদের সব 200-300 বছরের পূর্বপুরুষের নাম ঠিকানা লেখা থাকে। অবশ্যই তারা যদি কোনোদিন হরিদ্বার এসে থাকেন তো। বাবার কাছে শুনেছি আমার ঠাকুরদাদার ঠাকুরদা নাকি সন্ন্যাসী হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর তিনি নাকি অনেক দিন হরিদ্বার ছিলেন। হয়তো এই সব খাতায় তার নাম ঠিকানা আর হাতের লেখা পাওয়া যাবে। বনবিহারীবাবু বললেন, পান্ডা টান্ডাদের কোনো দরকার নেই, এতে সুবিধার চেয়ে উৎপাতই বেশি হবে। চলুন, আমার জানা শীতল দাসের ধর্মশালায় নিয়ে যাই আপনাদের। একসঙ্গে থাকা যাবে, খাওয়া মন্দ নয়। একদিনের তো মামলা, তারপর তো মোটরে করে ঋষিকেশ লক্ষ্মণঝোলা। কুলির মাথায় জিনিস চাপিয়ে প্রায় রাতের মতো অন্ধকারে আমরা 5 জন 3টে টাঙায় উঠে পড়লাম। একটায় ফেলুদা আর আমি, একটায় বনবিহারীবাবু আর একটায় বাবা আর শ্রীবাস্তব। যেতে যেতে ফেলুদা বলল, তীর্থস্থান মানেই নোংরা শহর, তবে একবার গঙ্গার ধারটায় গিয়ে বসতে পারলে দেখবি ভালোই লাগবে। খটখড় খড়খড় করতে করতে আমরা টাঙা অলিগলির মধ্যে দিয়ে চলেছে। দোকান টোকান এখনো একটাও খোলেনি। রাস্তার দুপাশের লোক কম্বল মুড়ি দিয়ে খাটিয়ায় শুয়ে ঘুমাচ্ছে। কেরোসিনের বাতি 2-1টা টিম টিম করে জ্বলছে এখানে সেখানে। কিছু বুড়ো লোক দেখলাম হাতে ঘটি নিয়ে রাস্তা হেঁটে চলেছে। ফেলুদা বলল, ওরা গঙ্গা স্নান যাত্রী। সূর্য যখন উঠবে তখন কোমর জলে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে স্তব করবে। বাকি শহর এখনো ঘুমন্ত বললেই চলে। আমাদের সামনে গাড়িটায় বনবিহারীবাবু ছিলেন। একটা সাদা একতলা থামওয়ালা বাড়ির সামনে সেটা থামলো। আমাদের আর বাবাদের গাড়ি তার পেছনে থামলো। বুঝলাম এইটাই শীতল দাসের ধর্মশালা। বাড়ির সামনের ফটকের ভেতর দেখতে পেলাম একটা বেশ বড় খোলা জায়গা, আর তার 3 পাশে বারান্দা আর ঘরের সারি। ধর্মশালার চাকর এসে মালগুলো তুলে নিয়ে গেল। আমরা তার ফটকের পেছন গেট দিয়ে ঢুকছি। এমন সময় আরেকটা টাঙা এসে ফটকের সামনে দাঁড়ালো। তারপর দেখি বেরিলি পর্যন্ত যে সন্ন্যাসী আমাদের সঙ্গে গিয়েছিল তিনি সেই টাঙা থেকে নামলেন। লোকটাকে দেখে আমি ফেলুদার কোটের আস্তিন ধরে একটা টান দিয়ে বললাম, এই সেই ট্রেনের সন্ন্যাসী ফেলুদা।
ফেলুদা একবার আর চোখে লোকটার দিকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, এই বাবাজির মধ্যে তুই রহস্যজনক কিছু পেলি নাকি? কিন্তু বারবার চুপ, চ ভেতরে চ। দুটো পাশাপাশি ঘরে আমাদের থাকার বন্দোবস্ত হলো। একটাতে 4টে খাটিয়া পাতা রয়েছে, তার মধ্যে একটাতে একজন লোক ঘুমোচ্ছে, আর বাকি 3টে আমি, বাবা আর ফেলুদার জন্য ঠিক হলো। পাশের ঘরে শ্রীবাস্তব আর বনবিহারীবাবু। বনবিহারীবাবু ঘরের দেখলাম সেই বাবাজি আশ্রয় নিলেন। মুখটুক ধুয়ে চা বিস্কুট খেতে খেতে সূর্য উঠে গেল, আর ধর্মশালাতেও লোকজন উঠে গিয়ে বেশ একটা গোলমাল শুরু হয়ে গেল। এখন বুঝতে পারলাম কত রকম লোক সেখানে এসে রয়েছে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ, বাঙালি, হিন্দুস্তানি, মারওয়াড়ি, গুজরাটি, মারাঠি মিলে হইচই হট্টগোল ব্যাপার। বাবু বললেন, তোরা কি বেরোবি নাকি? ফেলুদা বলল, সেরকম তো ভাবছিলাম, একবার ঘাটের দিকটা ঘুরে এলে। তাহলে সেই ফাঁকে আমি বনবিহারীবাবুর সঙ্গে গিয়ে কাল সকালের জন্য 2টো ট্যাক্সির ব্যবস্থা দেখি। আর একটা কাজ কর তো ফেলু, বাজারের দিকটা গিয়ে একবার দেখো তো যদি এবার টর্চ পাওয়া যায়। এ তো আর লখনৌ শহর না, ও জিনিস একটা হাতে রাখা ভালো। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। ফেলুদা বলল, এত ছোট শহরে টাঙা না নিয়ে হাঁটাই ভালো। হাঁটতে হাঁটতে বুঝলাম হরিদ্বার শহর সত্যিই বেশ ঠান্ডা, আর গঙ্গার পাশে বলেই বোধহয় সমস্ত শহরটা একটা আবছা কুয়াশায় ঢেকে রয়েছে। ফেলুদাকে জিজ্ঞেস করাতেও বলল, যত না কুয়াশা তার চেয়ে বেশি উনুনের ধোঁয়া। ধর্মশালার সামনের রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে একজন লোককে জিজ্ঞেস করাতে সে ঘাটের পথ দেখিয়ে দিয়ে বলল, ওইসে আধা মিল জানে সে ঘাট মিল জায়গা। ঘাটে পৌঁছানোর কিছু আগে থেকেই একটা গন্ডগোল শুনতে পাচ্ছিলাম। শেষে বুঝতে পারলাম যে সেটা আসলে এত লোক একসঙ্গে স্নান করার গন্ডগোল। তার ওপর ঘাটের পথে দুদিকে ভিখেরি আর ফেরিওয়ালার সারি, তারাও কম চেঁচামেচি করছে না। আমরা ভিড় ঠেলে ঘাটের সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। এরপর দৃশ্য আমি আর কখনো দেখিনি। জলের মধ্যে যেন একটা মেলা বসেছে। ঘাটের ওপরেই একটা মন্দির, তার থেকে আরতির ঘণ্টার আওয়াজ আসছে। এক জায়গায় গলায় কণ্ঠি পরা, কপালে তিলক কাটা একজন বৈষ্ণব গান গাইছে। তাকে ঘিরে একদল বুড়ো বুড়ি বসে আছে। মানুষের আশেপাশে ছাগল, কুকুর, গরু, বাছুর কিছু কম নেই। ফেলুদা ঘাটের ধাপে একটা খালি জায়গায় বেছে নিয়ে বসে পড়ে বলল, প্রাচীন ভারতবর্ষ যদি দেখতে চাস তো এই ঘাটের ধাপে কিছুক্ষণ বসে থাক। লখনৌ থেকে এই জায়গার ব্যাপারটা এত অন্যরকম যে আমার মন থেকে আংটির ঘটনাটা প্রায় মুছেই যাচ্ছিল। ফেলুদারও কি তাই না কি মনে মনে রহস্যের সমাধানের কাজ চালিয়েই চলেছে। ওকে যে কথাটা আর জিজ্ঞেস করতে সাহস হলো না। ওর দিকে ফিরে দেখি ও বেশ একটা খুশি খুশি ভাব নিয়ে পকেট থেকে দেশলাই আর সিগারেট বার করছে। বাবাদের সামনে তো খেতে পারে না, তাই এই সুযোগই খেয়ে নেবে। সিগারেটের মুখে পুড়ে দেশলাইয়ের বাক্সটা খুলতেই দেখলাম তার মধ্যে কি যেন একটা জিনিস ঝলমল করে উঠল। আমি চমকে উঠে বললাম, ওটা কি ফেলুদা? ফেলুদা তৎক্ষণে দেশলাই বার করে বাক্স বন্ধ করে বলল, কোনটা? ওই যে চকচক করে উঠল দেশলাইয়ের বাক্সে। ফেলুদা কায়দা করে 2 হাতের আড়ালে গঙ্গার হাওয়ার মধ্যে সিগারেটটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, দেশলাই ফসফরাসের থাকে জানিস না, সেইটাই রোদে চকচক করে উঠেছে আর কি। আমি আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কিন্তু দেশলাইয়ের ওপর রোদ পড়ে এতটা ঝলমল করে উঠতে পারে এ জিনিসটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। হরিকাচারণ ঘাট থেকে গঙ্গার দৃশ্য দেখে, দক্ষেশ্বরের মন্দির দেখে, বাজারের মণিহারি দোকান থেকে যখন আমরা 3 সেলের একটা টর্চ কিনছি তখন প্রায় 10:30 বাজে। যতই ঘুরি না কেন আর যাই দেখি না কেন, ফেলুদার দেশলাইয়ের বাক্সের মধ্যে ওই চকচকানি কথাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। বারবার খালি মনে হচ্ছিল যে ওটা আসলে সেই আওরঙ্গজেবের আংটির হীরের চকচকানি। ফেলুদা যদি বলতো ওটা একটা সিকি বাদুলি তাহলে হয়তো বিশ্বাস করতে পারতাম, কিন্তু ফসফরাসের ব্যাপারটা যে একেবারে গুল সেটা আমার বুঝতে বাকি ছিল না। আর আংটিটা যদি সত্যিই ফেলুদার কাছে থেকে থাকে
আর সেটার পেছনে যদি সত্যি ডাকাত লেগে থাকে আর সে ডাকাত যদি জেনে থাকে যে ফেলুদার কাছে আংটি আছে, তাহলে সেটা সে জানে বলেই কি ফেলুদা ওসব হুমকি দেওয়া কাগজ পাচ্ছে আর ওর দিকে গুলতি দিয়ে ইট মারছে আর লাঠির ডগায় ক্লোরোফর্মের ন্যাকড়া বেঁধে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ফেলুদা কিন্তু সারা রাস্তা গুনগুন করে গান গেয়েছে। একবার গান থামিয়ে আমায় বলল, খট বলে একটা রাগ আছে জানিস, এটা সেই রাগ, সকলে গাইতে হয়। আমি বলতে চেয়েছিলাম যে খট জানি না, রাগ রাগিনী জানি না, কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে আর খটকা লাগছে, তুমি আমায় ধাপ্পা দিলে কেন? কিন্তু কথাটা আর বলা হলো না, কারণ তখন আমরা ধর্মশালায় পৌঁছে গেছি। মনে মনে ঠিক করলাম যে আজকের মধ্যেই ফেলুদার সঙ্গে এ বিষয়ে কথা বলতেই হবে। ধর্মশালায় বারান্দায় দেখি বাবা, বনবিহারীবাবু শ্রীবাস্তব আর একজন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক বসে গল্প করছেন। বাবা আমার দেখেই বললেন, ট্যাক্সির ব্যবস্থা হয়ে গেছে, কাল ভোর 6টায় রওনা। বনবিহারীবাবুর চেনা থাকায় বেশ সস্তায় হয়ে গেল। বাঙালি ভদ্রলোক শুনলাম এলাহাবাদে থাকেন, নাম বিলাসবাবু। তিনি নাকি একজন নামকরা হাত দেখিয়ে। আপাতত বনবিহারীবাবুর হাত দেখতে। বনবিহারীবাবু বললেন, কোনো জানোয়ারের কামড় টামড় খেয়ে মরবো কিনা সেটা একবার দেখুন তো। ভদ্রলোক হাতে একটা লবঙ্গ নিয়ে বনবিহারীবাবুর হাতের ওপর বুলোতে বুলোতে বললেন, কই, তা তো দেখছি না, স্বাভাবিক মৃত্যু বলেই তো মনে হচ্ছে। হতে পারে, বিলাসবাবু হাত দেখিয়ে। আমার কিন্তু তার পাটা দেখে ভারী অদ্ভুত লাগলো। বুড়ো আঙুলটা তার পাশের আঙুলের চেয়ে প্রায় আধ ইঞ্চি বড়, আর সেটা দেখে মনে হলো খুব রিসেন্টলি যেন আমি সেরকম পা দেখেছি, কিন্তু কোথায় বা কার পা সেটা মনে করতে পারলাম না। বনবিহারীবাবু একটা হাঁপ ছাড়ার শব্দ করে বললেন, যাক বাঁচা গেল। কেন মশাই, আপনি কি শিকার করেন নাকি, বাঘ ভাল্লুক মারেন? বিলাসবাবুর বাংলায় একটা অবাঙালি টান লক্ষ্য করলাম। বনবিহারীবাবু বললেন, না, তবু এসব জেনে টেনে রাখা ভালো। আমার এক খুড়তুতো ভাই, কোথাও কিছু নেই, হঠাৎ এক পাগলা কুকুরের কামড় খেয়ে হাইড্রোফোবিয়া মরল, তাই আর কি। আপনি কি আগে কলকাতায় ছিলেন? বিলাসবাবু জিজ্ঞেস করলেন। বনবিহারীবাবু একটু অবাক হয়ে বললেন, ওটা কি হাতের রেখায় পাওয়া যায় নাকি? তাই তো দেখছি। আর আপনার কি পুরনো আমলের শিল্পদ্রব্য বা অন্য দামি জিনিসের জমানোর শখ আছে? আমার? না না, আমার কেন, সে ছিল পিয়ারিলালের। আমার শখ জন্তু জানোয়ারের। তাই কি? তাই কামড় খাওয়ার কথা বলছিলেন? কিন্তু কিন্তু কি? বনবিহারীবাবুকে বেশ উত্তেজিত বলে মনে হলো। বিলাসবাবু প্রশ্ন করলেন, আপনার কি সম্প্রতি কোনো উদ্বেগের কারণ ঘটেছে? সম্প্রতি মানে এই ধরুন গত মাস খানেকের মধ্যে? বনবিহারীবাবু বেশ জোরে হেসে বললেন, মশাই, আমার যাকে বলে নট এ কেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। কোনো উদ্বেগ নেই, তবে হ্যাঁ, একটা অ্যাংজাইটি আছে, এই যে কাল লক্ষ্মণঝুলায় গিয়ে একটা 12 ফুট অজগরের দেখা পাবো কিনা, তাই। বিলাসবাবু বোধহয় আর একটু দেখার ইচ্ছা ছিল, কিন্তু বনবিহারীবাবু হঠাৎ হাত দুটো সরিয়ে নিয়ে একটা হাই তুলে বললেন, আসলে ব্যাপারটা কি জানেন? কিছু মনে করবেন না, এসব ফামিস্টে আমার বিশ্বাস নেই। আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমাদের হাতে বটে, কিন্তু সেটা হাতের রেখায় নয়। হাত বলতেই আমি বুঝি ক্ষমতা, সামর্থ্য, সেইটার ওপরেই সব থেকে বেশি নির্ভর। এই বলে বনবিহারীবাবু চেয়ার ছেড়ে উঠে সোজা ঘরের ভেতর চলে গেলেন। আমার চোখ আবার চলে গেল বিলাসবাবুর পায়ের দিকে। অনেক ভেবেও কিছুতেই মনে করতে পারলাম না কোথায় দেখেছি ওরকম লম্বা বুড়ো আঙুলের পা।